আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনাম। আপনাদের সঙ্গে আছি আমি শারমিন ইফাত। করোনায় মাস্ক ব্যবহারে সচেতনতা বৃদ্ধি পেলেও শারীরিক দূরত্ব বজায় রাখতে দেখা যাচ্ছে না রাজধানীবাসীকে। সচেতন হওয়ার বিকল্প না থাকলেও মাস্ক ছাড়াই চলাচল করছে অনেকে। এদিকে করোনা পরীক্ষা কেন্দ্রগুলোতে প্রতিদিনের মতো আজও ভিড় রয়েছে। জ্বর, সর্দি, কাশি ও শরীর ব্যথা নিয়ে অনেকেই করোনা পরীক্ষা করাতে এসেছেন। অব্যবস্থাপনার অভিযোগ করেছেন কেউ কেউ। কেন্দ্রগুলোকে স্যানিটাইজার না থাকায় আক্রান্ত ব্যক্তির কাছ থেকে করোনা ছড়িয়ে পড়ার আশঙ্কা জানিয়েছেন তারা। এদিকে রাজধানীর হাসপাতালগুলোর করোনা ইউনিটে ধারণ ক্ষমতার চেয়ে বেশি রোগী ভর্তি রয়েছে। করতেছেন না ফিজিট ভর্তি অপারেশন করাইব, তার জন্য ভর্তি হইতে গিয়া ওই যে কোভিড-19 ওই টেস্ট লাগে। দর্শক, এই মুহূর্তে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী জাহিদ রহমান, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। জাহিদ, করোনা সংক্রমণ বাড়তে থাকায় তো রোগীর চাপ বেড়েই চলেছে। এ ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষ কি ধরনের ব্যবস্থা নিয়েছে, কি বলছে তারা? শারমিন, আপনি জানেন যে মার্চের শুরু থেকেই কিন্তু লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনার সংক্রমণের হার। আপনার গত 2 দিনে কিন্তু 3,500 ছাড়িয়েছে সংক্রমণ। এছাড়া মৃত্যু সংখ্যাও কিন্তু বাড়ছে। হাসপাতালগুলোতে আমরা যেটি দেখেছি যে রোগীদের চাপ সেটি কিন্তু অব্যাহত রয়েছে, এবং পাশাপাশি যে করোনা টেস্টের কথা বলা হচ্ছিল সেটিও অব্যাহত রয়েছে। আরেকটি বিষয় যে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে আমি কথা বলেছি, অতিরিক্ত পরিচালকের সাথে বিএসএমএমইউর, তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে ওনারা ফেব্রুয়ারির দিকে কিছুটা শিথিল করেছিলেন হাসপাতালের করোনা ইউনিটের সেবা কার্যক্রম। তবে মার্চে যেহেতু করোনা রোগী বেড়েছে এবং পরীক্ষা বেড়েছে, সেই ক্ষেত্রে আবারও সেগুলো পুনর্বিন্যাস করা হয়েছে, এবং যে শারীরিক দূরত্ব বজায় রেখে যে হাসপাতালে সোশ্যাল ডিস্টেন্সে রেখেই কেবিনগুলোকে, ওয়ার্ডগুলোকে সাজানো হয়েছে। এবং বিশেষ করে তারা বলছেন যে সচেতনতার বিকল্প নেই, অর্থাৎ স্বাস্থ্যবিধি মানার জন্য হাত ধোয়া, মাস্ক ব্যবহার করা, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা, এগুলো যদি ব্যবহার করা যায় তাহলে অনেকটাই সংক্রমণ কমানো সম্ভব। আপনি দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু যে বিএসএমএমইউর জরুরি বিভাগ, যেটি কোভিড-19 জন্য করা হয়েছে, সেই কেবিন ব্লকের সামনেই দাঁড়িয়ে আছে। এখানে কিন্তু চিকিৎসা নিচ্ছেন অনেকে। অর্থাৎ হাসপাতাল কর্তৃপক্ষ যেটি জানিয়েছেন যে তারা যে ব্যবস্থা রেখেছেন তার চেয়ে অনেকাংশেই বেশি রোগী আছেন, এবং তারা সামাল দেওয়ার চেষ্টা করছেন। এবং পর্যায়ক্রমে যেহেতু ওয়ার্ডগুলোকে স্বাভাবিক করা হয়েছিল, সেগুলোকে পুনরায় আবার ফিরিয়ে এনে করোনার জন্য আবার ইউনিট সেগুলো চালু করা হয়েছে, এবং সেইভাবেই কাজ করছে। এবং বিশেষ করে যেখানে করোনা পরীক্ষা করা হচ্ছে ফিডার ক্লিনিক, সেখানে জ্বর, ঠান্ডা, কাশি নিয়ে যারা আসছেন তাদেরকেও সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে, এবং যারা রোগী হিসেবে আসছেন তাদেরকে ভর্তিও করা হচ্ছে। অর্থাৎ করোনা পরিস্থিতির জন্য গতকালকে স্বাস্থ্যমন্ত্রী যেটি বলেছিলেন যে হাসপাতালগুলোতে ব্যবস্থা করা হচ্ছে এবং আরও বাড়ানো হচ্ছে করোনার সেবা, সেই হিসেবে কিন্তু কাজ চলছে। তবে রোগী যেভাবে বাড়ছে, যদি সচেতনতা সম্ভব না হয় তাহলে ভবিষ্যতে পরিস্থিতি হয়তো আরও অন্যরকম হতে পারে। শারমিন, ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ বিএসএমএমইউ থেকে জানাচ্ছিলেন জাহিদ রহমান। এদিকে ঈদ উল ফিতরের পর শিক্ষা প্রতিষ্ঠান খোলার চিন্তা করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপুমণি। দুপুরে বঙ্গবন্ধু এভিনিউয়ে গণহত্যা দিবসের আলোচনা সভা শেষে এ তথ্য জানান। করোনা পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়ে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের কোনো ধরনের ঝুঁকির মধ্যে ফেলা হবে না বলে জানিয়েছেন তিনি। আগামীকালের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। এর আগে গত 27 ফেব্রুয়ারি শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে জানিয়েছিলেন 30 মার্চ দেশের সব স্কুল, কলেজ খুলে দেয়া হবে। মহান স্বাধীনতা দিবস আগামীকাল। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের দিনটিতে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি সম্মান জানাতে প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। দিনটি ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার সহ জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানানোর সব প্রস্তুতি শেষ হয়েছে। সাভার থেকে জিয়াউর রহমান জিয়ার তথ্যচিত্রে জানাচ্ছেন অভি ইসলাম। ৭১-এর ৭ই মার্চ রমনার রেসকোর্স ময়দানে জাতির জনক বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের মধ্য দিয়ে মুক্তিকামী বীর বাঙালি প্রস্তুতি নেয় স্বাধীনতা লড়াই সংগ্রামে। ২৬শে মার্চ বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা আসে বেতার মারফত। বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে বাঙালি জাতি মুক্তির সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে।
9 মাসের রক্তক্ষয়ী সংগ্রাম ও লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয় বিজয়। বিশ্বের মানচিত্রে জন্ম নেয় স্বাধীন সার্বভৌম লাল সবুজের বাংলাদেশ নামক রাষ্ট্রটি। মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য সাভারে নির্মিত হয় জাতীয় স্মৃতিসৌধ। বিজয় ছিনিয়ে আনা সেসব বীরদের প্রতি শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধ ধোয়া মোছা সহ সৌন্দর্য বর্ধনে তুলি দিয়ে রাঙানো হয়েছে চত্বরের স্থাপনাগুলো। ল্যাম্পপোস্ট, ঝাড়বাতি মেরামতের পাশাপাশি সৌন্দর্য বর্ধনে উদ্যান আর ফুল বাগানগুলোর অতিরিক্ত আগাছা কেটে করা হচ্ছে পরিষ্কার। দিবসটিকে ঘিরে সব ধরনের সৌন্দর্য বর্ধনের কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। গণপূর্ত বিভাগের এই প্রকৌশলী জানান, ভারতের প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্মৃতিসৌধ চত্বরে প্রবেশ ও গমন করবার সময়সূচি সর্বসাধারণের জন্য পরিবর্তন করা হয়েছে। সকাল 7টা থেকে সকাল 9টা পর্যন্ত সাধারণ জনগণ 4টি আর্ট শো এর মাধ্যমে সাভার জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করে পুষ্পস্তবক অর্পণ করার সুযোগ পাবেন এবং ভারতের মাননীয় প্রধানমন্ত্রী এখান থেকে যাওয়ার পরে আবার জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। দিবসটি উপলক্ষে 9 পদাতিক ডিভিশনে তদারকিতে রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীকে দেওয়া 3 বাহিনীর গার্ড অফ অনারের সকল প্রস্তুতি শেষ হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী এদিন স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসবেন, সে দিকটি মাথায় রেখেই ঢাকা জেলা পুলিশ এবার নিরাপত্তায় বিশেষ নজরদারিও রাখছে। আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর উপলক্ষে আমাদের জাতীয় স্মৃতিসৌধে সকল ধরনের নিরাপত্তা ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। সাদা পোশাকে ইউনিফর্মে যত ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন সকল ধরনের নিরাপত্তা ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। করোনার কারণে বছর জুড়ে বন্ধ থাকলেও স্বাধীনতা দিবসে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে স্মৃতিসৌধ। অভি ইসলাম, টিভি। প্রায় 6 বছর পর 26শে মার্চ ঢাকা আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে দুদিনের সফরে আসছেন তিনি। তার সফরে দুদেশের মধ্যে ঝুলে থাকা গুরুত্বপূর্ণ কোনো বিষয় সুরাহা না হলেও সই হতে পারে কয়েকটি সমঝোতার স্মারক। আলোচনা হতে পারে পারস্পরিক সম্পর্কের ভবিষ্যৎ গন্তব্য নিয়ে। আরও থাকছে মুক্তা মাহমুদের রিপোর্টে। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে 2015 সালের 6 জুন 2 দিনের দ্বিপাক্ষিক সফরে ঢাকায় আসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে গত বছরের মার্চে আসার কথা থাকলেও করোনার কারণে স্থগিত হয়ে যায়। 1 বছর পর সেই মার্চেই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিতে আসছেন মোদী। শুক্রবার সকাল 11টায় ঢাকায় পৌঁছে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সরাসরি জাতীয় স্মৃতিসৌধে যাবেন তিনি। বিকেলে জাতীয় প্যারেড গ্রাউন্ডে স্বাধীনতা দিবস ও মুজিব চিরন্তন অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে যোগ দেবেন। পরদিন সকালে যাবেন সাতক্ষীরার শ্যামনগরে। সেখানে যশোরেশ্বরী মন্দিরে প্রার্থনা করবেন নরেন্দ্র মোদী। সেখান থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাবেন জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানাতে। শ্রদ্ধা শেষে কাশিয়ানীর ওরাকান্দি গ্রামের হরি মন্দির পরিদর্শন করবেন এবং স্থানীয় মাতুয়া সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় করবেন। এছাড়া সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা করবেন এবং 2 শীর্ষ নেতার উপস্থিতিতে দ্বিপাক্ষিক বৈঠক হবে। ভারতের সাথে আলাপ টালাপ বেশ হয়, ইন্টেন্সিভ হয় এবং আনলেস ইট ইজ কমপ্লিট, ইট ইজ নট কমপ্লিট। Unless all the issues are resolved, it is not resolved. ভারতের প্রধানমন্ত্রীর সফরে বাংলাদেশ ভারতের মধ্যে অমীমাংসিত বিষয়গুলো সমাধানে বড় কোনো অগ্রগতি না হলেও সহযোগিতামূলক কয়েকটি সমঝোতা স্মারক সই হবে। অনেকগুলো সমঝোতা স্মারক আপনার চূড়ান্ত হয়েছে এবং সেইগুলো যেগুলো আমাদের প্রধান ইস্যু সেইগুলো উপরেই এই স্মারকগুলো হচ্ছে এবং আমরা যে সবচেয়ে বড় ইস্যু যেটা সেটা এখনো আমরা ফাইনালাইজ করতে পারিনি। গত 50 বছরে ঢাকা দিল্লি সম্পর্ক অনন্য এক উচ্চতায় পৌঁছেছে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী যাকে আরও গতিশীল করতে অনুঘটকের ভূমিকা পালন করবে বলে আশা সংশ্লিষ্টদের। দেশ হিসাবে আমরা 2 দেশই ঐক্যমত। মুক্তা মাহমুদ, RTV, ঢাকা।
27 মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি ও কাশিয়ানী উপজেলার ওরাকান্দি গ্রামে মতুয়াদের তীর্থস্থান ঠাকুর বাড়ি যাবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ উপলক্ষে বঙ্গবন্ধুর সমাধি ও ঠাকুর বাড়িতে শেষ হয়েছে সব ধরনের প্রস্তুতি। নরেন্দ্র মোদীকে স্বাগত জানাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনারও টুঙ্গিপাড়া যাওয়ার কথা আছে। দু দেশের প্রধানমন্ত্রী আসার খবরে খুশি টুঙ্গিপাড়াবাসী ও মতুয়া ভক্তরা। তাদের সফরকে সফল করতে এরই মধ্যে জেলাটিতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। টুঙ্গিপাড়া ও ঠাকুরবাড়িকে ঘিরে রাখা হয়েছে কয়েক স্তরের নিরাপত্তার চাদরে। গোটা এলাকায় বসানো হয়েছে সিসি ক্যামেরা। এ সফরের মধ্য দিয়ে দুদেশের বন্ধুত্ব সম্পর্ক আরও সুদৃঢ় হবে এমনটাই আশা করছে স্থানীয়রা। এখানে পা রাখেন সে তারই উদ্দেশ্যে সারা বিশ্বব্যাপী যে মতুয়ার নাম ধর্ম এটা সারা বিশ্বের প্রতিটি কোনায় কোনায় পৌঁছে যাবে। আমরা সৌভাগ্যবান, সৌভাগ্য এই আমরা মনে করি, এবং তিনি আসলে যেন আমরা এই বরণটা করতে পারি এটাও আমাদের একটা কামনা। কাশিয়ানী উপজেলার ওরাকান্দি ঠাকুরবাড়ি পরিদর্শন করবেন। এই উপলক্ষে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃক 2 ধাপে বিভিন্ন উন্নয়নমূলক কাজ সম্পাদন করা হয়েছে। আমরা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করেছি। ইউনিফর্ম পোশাকের পাশাপাশি সাদা পোশাকে পুলিশ কাজ করছে। বারবার কর্তৃপক্ষের নজরে আনা হলেও থেমে নেই রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে ফুটপাত দখল। মসজিদ নির্মাণের আড়ালে বিজি প্রেস স্কুলের মোড়ে ফুটপাতে স্থাপনা নির্মাণের বিষয়টি ওয়ার্ড কাউন্সিলর ও পুলিশকে একাধিকবার জানানোর পরও অজানা কারণে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। নগরবিদ ইকবাল হাবিব মনে করেন, অনৈতিক লাভের আশায় ব্যবস্থা নেয় না প্রশাসন। ইসলামী চিন্তাবিদদের মতে অসৎ উদ্দেশ্যে নির্মাণ করা হলে শরীয়তের বিধান অনুযায়ী তা মসজিদ হিসেবে গণ্য হবে না। আপেল শাহরিয়ারের রিপোর্ট। এভাবেই জনগণের চলাচলের ফুটপাত দখল করে দোকান ও বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে তোলা হচ্ছে রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায়। ঢাল হিসেবে সামনে রাখা হয়েছে মসজিদ। ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণের অজুহাত দিয়ে আর্থিক লাভের আশায় একটি অপরাধী চক্র একই কায়দায় একের পর এক ফুটপাত দখল করছে। রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল বিজি প্রেস স্কুলের 4 রাস্তার মোড়ে দখলের পায়তারা করলে শুরুতেই বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্তা ব্যক্তিদের নজরে আনে RTV। আর নাম করলে আর বেশি উচ্ছেদ করি। ফুটপাত তো দখল করার কথা না, যদি এরকম আমি তদন্ত করে যদি এ ধরনের রাস্তা করুন তার প্রতি ব্যবস্থা নেওয়ার কথা বললেও অজানা কারণে নিশ্চুপ থাকে কর্তৃপক্ষ। এরই মধ্যে ফুটপাতের উপর পিলার বসিয়ে ঢালাইয়ের কাজ চলছে। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালীদের সঙ্গে প্রশাসনের সখ্যতা থাকায় ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ওয়ার্ড কমিশনারের দাবি, বিষয়টি স্পর্শকাতর বলে ব্যবস্থা নেওয়া হয়নি। এখন এটা নির্মাণ করতে আছে, তারপর আমরা তাদের বলছি এটা মসজিদ করি না, তারপর তারা করি ফেলেছে। এরপর রাস্তা করতে এটা দেখা যাবে। আমাদের ইঞ্জিনিয়ারও তাদের বাধা দিছে, সিটি ইঞ্জিনিয়ারে আমরা বাধা দিছি। এখন মসজিদ আল্লাহর ঘরে, এই জন্য আমরা একটু সাথ দিয়েছি। দখলের শুরুর দিকে জনগণের চলাচলের ফুটপাতে অবৈধ স্থাপনা করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিলেও এখন পুলিশ বলছে কেউ অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জনগণের চলাচলের ফুটপাতের জায়গা অবৈধভাবে দখল হয়ে যাচ্ছে, সেই বিষয়টি আপনার নজরে আনা হয়েছিল। আপনি বলেছিলেন ব্যবস্থা নেবেন। এখন সেখানে আসলে পিলার বসিয়ে ঢালাই দিয়ে দোতলা করা হচ্ছে, কেন এখন পর্যন্ত আপনি ব্যবস্থা নিলেন না? আমি এটা প্রয়োজন বোধ এলাকার মাননীয় সংসদ সদস্য ওনার সাথে কথা বলবো বা এলাকার কাউন্সিলের কথা বলবো, তাদের মাধ্যমে আমরা এটা কথা বলার চেষ্টা করব। সরকারি যে সকল দপ্তরের আন্ডারে আছে তারা আমাদের অভিযোগ করে, তা আমরা অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেব। বিষয়টি আবারও সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে অবহিত করলে ব্যবস্থা নেয়ার পুরনো আশ্বাস দেন তিনি। সেটা কি স্পষ্ট হয়ে যাচ্ছে যে প্রশাসনের আসলে পরোক্ষ মদদেই আসলে প্রভাবশালীরা এভাবে একের পর এক ফুটপাতের জায়গার উপরে আসলে সব না আপনি এইটা সামনে তারা দোকানপাট করে তারা বাণিজ্যিক একটা মসজিদ পরিচালনার জন্য এটা কি করেছে আমরা তদন্ত করে দেখতে হবে যে এখানে বাণিজ্য না মসজিদ, এটা আসলে বাস্তবে তদন্ত করে দেখার পরে এটা বলতে হবে এই জায়গাটি যদি সিটি কর্পোরেশনের হয়ে থাকে আমরা বাণিজ্যিক স্থাপনা নিঃসন্দেহে এখান থেকে সরিয়ে দেব। এই নগর পরিকল্পনাবিদ বলেন,
অবৈধ কর্মকাণ্ডে প্রশাসনের নীরব ভূমিকা প্রমাণ করে তারা কোনো না কোনোভাবে এসবের সঙ্গে জড়িত। তাদেরকে জবাবদিহিতার মধ্যে আনছি না বলে আজকে আমার ফুটপাত অবৈধ মসজিদে পরিণত হয়, ফুটপাত অবৈধ দোকানে পরিণত হয় এবং পরবর্তীতে আমরা আফসোস করি অথবা বিরাট একটা মিডিয়াকে নিয়ে কর্মযজ্ঞ করার চেষ্টা করি যে আমরা উচ্ছেদ অভিযান করছি। আমরা প্রথমেই কেন তাদেরকে অবৈধ কার্যক্রম করতে দেই? সরকারের যে সমস্ত সংস্থা অথবা যে সমস্ত অফিস নিজেদের ব্যর্থতা ঢাকার হাতিয়ার হিসেবে ব্যবহার করছে তাদেরকে জবাবদিহির মধ্যে আনলেই আমরা এর হাত থেকে মুক্তি পাবো। ইসলামী চিন্তাবিদদের মতে ধর্মকে পুঁজি করে অর্থনৈতিক লাভের আশায় দখল করে মসজিদ নির্মাণ ইসলামের দৃষ্টিতে হারাম। আপেল শাহরিয়ার, RTV, ঢাকা। করোনায় সাধারণ মানুষের আয় টান পড়ায় আগামী অর্থ বছরের বাজেটে করমুক্ত আয়সীমা 3 লাখ থেকে বাড়িয়ে 4 লাখ টাকা করার প্রস্তাব দিয়েছে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ERF। এছাড়া নারী ও প্রতিবন্ধীদের জন্য করমুক্ত আয়সীমা 5 লাখ টাকা পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দেয় সংগঠনটি। সকালে জাতীয় রাজস্ব বোর্ডের সঙ্গে ভার্চুয়াল প্রাক বাজেট আলোচনায় ভ্যাট ও ট্যাক্স রিটার্ন ডিজিটাল সংস্করণে করার প্রস্তাব দেন ERF সভাপতি। বলেন, অন্যান্য দেশের তুলনায় এদেশে কর্পোরেট ট্যাক্স বেশি। এই ট্যাক্স 7.5% কমিয়ে 25% নামিয়ে আনা জরুরি। ERF এর প্রস্তাব বাজেটে বিবেচনা করার আশ্বাস দেন NBR চেয়ারম্যান আবু হেনা রহমাতুল মুনি। করমুক্ত আয়ের সীমা আছে 3 লাখ, সেটাকে আপনি যদি বাড়িয়ে 4 লাখে করেন সেটা মনে হয় আমার ভালো হবে। এছাড়া যে নারী এবং 60 বছরের ঊর্ধ্বে এবং প্রতিবন্ধীদের জন্য সেটা যদি 5 লাখ করা যায়, উৎপাদন যাতে বৃদ্ধি পায়, আমদানি নির্ভরশীলতা যাতে কমে, সেই বিষয়গুলো মাথায় রেখে আমাদের বাজেট প্রস্তাবনা করে থাকি। গাইবান্ধার গোবিন্দগঞ্জের নয়াপাড়ায় বিস্ফোরণের ঘটনা কোনো জঙ্গি তৎপরতা নয়। 71 বা এর পূর্বের পরিত্যক্ত মোটর সেল ছিল এটি। দুপুরে নিজ কার্যালয়ের সম্মেলন কেন্দ্রে গাইবান্ধা পুলিশ সুপার তৌহিদুল ইসলাম একথা জানান। এ সময় তিনি বলেন, প্রাথমিক তদন্ত শেষে পুলিশ নিশ্চিত হয়েছে যে এটি পরিত্যক্ত মোটর সেলের বিস্ফোরণ। বগুড়ার 4 লেনে কাজ করার সময় পরিত্যক্ত অবস্থায় মোটর সেল পেয়ে বিভিন্ন হাট ঘুরে তা নয়াপাড়া গ্রামে বোরহানুদ্দিনের বাড়িতে আসে। এটি মূল্যবান বস্তু ভেবে করে তা কাটতে গেলে এই বিস্ফোরণ হয়। এদিকে সকালে বোম ডিসপোজাল ইউনিট নয়াপাড়া গ্রামে বোরহানুদ্দিনের বাড়িতে এসে এটি মোটর সেল বলে নিশ্চিত করে। তবে আরও পরীক্ষার জন্য মোটর সেলের বিভিন্ন অংশ সংগ্রহ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জিজ্ঞাসাবাদে আটক করা হয়েছে 5 জনকে। গতকাল নয়াপাড়া গ্রামে বিস্ফোরণে 3 জন নিহত হয়। RTV ফোক স্টেশন ইউটিউবে 25 কোটি ভিউ অতিক্রম উপলক্ষে ফোক স্টেশনের সঙ্গীত শিল্পীদের নিয়ে কেক কেটে উদযাপন করল RTV। গতকাল সন্ধ্যায় RTVর বেঙ্গল স্টুডিওতে উদযাপন অনুষ্ঠানে RTVর ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির বাবলু বলেন, দেশের সঙ্গীত ও শিল্পীর বিকাশে আরও উদ্যোগ নেওয়া হবে। RTVর প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান বলেন, ফোক গানগুলোকে নতুনভাবে দর্শকদের কাছে তুলে ধরাই ছিল এ অনুষ্ঠানের লক্ষ্য। RTVর পর্দায় ও ইউটিউবে ফোক স্টেশনের প্রচার শুরু হয় 2019 সালের আগস্ট থেকে। তারপর থেকে এখন পর্যন্ত প্রতি শনিবার রাত 11:25 প্রচার হয়ে আসছে। RTVর প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমানের পরিকল্পনায় অনুষ্ঠানটি শুরু করেন প্রযোজক নূর হোসেন হীরা। ক্লেমন খেলার সংবাদ ক্রিকেট। নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডে জয়ের লক্ষ্যে কাল মাঠে নামবে বাংলাদেশ। ওয়েলিংটনে শুক্রবার ভোর 4টায় ম্যাচটি শুরু হবে। প্রথম 2 ওয়ানডেতে স্বাগতিকদের বিপক্ষে হারের বৃত্ত ভাঙতে পারেনি বাংলাদেশ। প্রথম ম্যাচে হতাশাজনক হারের পর দ্বিতীয় ম্যাচে আশা জাগিয়েও হারে টাইগাররা। এবার ভুল শুধরে ওয়েলিংটনে ভাগ্য বদলাতে চায় রাসেল ডোমিঙ্গোর দল। এজন্য ওয়েলিংটনে পৌঁছে কঠোর অনুশীলন করছে তামিম বাহিনী। হোয়াইট ওয়াশ থেকে রক্ষা পেতেই মাঠে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষ কে ছাড় দিতে নারাজ কিউই অধিনায়ক টম ল্যাথাম। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে RTV। দুপুরের সংবাদ এ পর্যন্তই। RTVর সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস।
এছাড়া তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitals। এখন থেকে RTV সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারবেন RTV প্লাসে। ধন্যবাদ সবাইকে।